এখানে 60টি এমসিকিউ রয়েছে। এই 60টি এমসিকিউ মাত্র 1 মিনিটেরও কম সময়ে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো এবং যে পদ্ধতিটি প্রয়োগ করব সেটির নাম হচ্ছে 3D মেথড। তো 3D মেথডের মাধ্যমে তোমরা যে কোনো প্যাসেজের যে কোনো এমসিকিউ খুব স্বল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবে এবং এই পদ্ধতিটি প্রয়োগ করে আজকে আমি 3টি বোর্ড প্রশ্ন সমাধান করব, এসএসসি পরীক্ষার 2টি আর একটি হচ্ছে এইচএসসি পরীক্ষার। তো আজকের এই ভিডিওটি শুধু এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী নয়, তোমরা যারা চাকরি পরীক্ষার্থী রয়েছো অর্থাৎ যাদের প্যাসেজ থেকে এমসিকিউ কোশ্চেন আসে তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে আমি এমন কিছু ট্রিক্স রেখেছি যে ট্রিক্সটি ফলো করলে ইনশাল্লাহ তোমরা এই বিষয়ে আশানুরূপ রেজাল্ট করতে পারবে এবং খুব দুঃসময়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো চলো মূল ভিডিওতে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সোজা 3টি ট্রিক্স প্রয়োগ করে আমরা এত বড় কঠিন একটি বিষয়ের সমাধান করতে চলেছি। কারা কারা তোমরা এটা প্রয়োগ করবে, কখন প্রয়োগ করবে, কি অবস্থায় প্রয়োগ করবে, কতটা কার্যকর এই বিষয়টি, এই বিষয়ে আমি একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা এই ভিডিওর শেষে দিয়ে দেব। তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো, তোমরা যারা এটা প্রয়োগ করতে চাচ্ছ, তারা অবশ্যই আমার সেই দিক নির্দেশনাটি শুনবে, বুঝবে এবং তারপরেই তোমরা এটা প্রয়োগ করবে, এটা আমার রিকোয়েস্ট রইল। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটি বেল আইকন আসবে, বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবে, তাহলেই যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে। কোশ্চেন মানে প্রশ্ন আর সেটার্স মানে হচ্ছে যিনি প্রশ্ন সেট করেন। তো প্রশ্নকর্তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে 3D মেথডের মাধ্যমে আমরা এমসিকিউগুলোর আনসার বের করে আনব। তো প্রথম যে ট্রিক্সটি সেটি হচ্ছে ডিফারেন্স ইজ আনসার, মানে 3Dর মধ্যে ডি, একটি হচ্ছে ডিফারেন্স, আরেকটি হচ্ছে ডিটেইলস, আরেকটি হচ্ছে ডেট। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ডিফারেন্স ইজ আনসার বিষয়টি কি, অপশনের মধ্যে যে অপশনটি একেবারে ডিফারেন্ট, একেবারে ব্যতিক্রম, 3টির সাথে কোনো মিল নেই, সেটি হচ্ছে আনসার। তাতে আমার কিন্তু প্যাসেজটি পড়ার কোনো প্রয়োজন হবে না। যেমন একটি উদাহরণ দিই, দেখো ওয়েব কুড বি বেস্ট রিপ্লেসড বাই ড্যাশ। এখন আমি যদি এর মধ্যে এখানে কি বলেছে সেটা যদি আমি আদৌ নাও বুঝি তাহলেও চলবে, কারণ দেখো এখানে রয়েছে ইন্টারনেট, ভালো কথা, এখানে রয়েছে ট্রাপ মানে ফাঁদ, কমপ্লেক্সন মানে চেহারা, চিট মানে হচ্ছে প্রতারণা। তাহলে দেখো একটা বিজ্ঞানধর্মী একটা ওয়ার্ডই রয়েছে, সেটা হচ্ছে ইন্টারনেট। এর সাথে কিন্তু এই যে বাকি 3টি, এই 3টির কিন্তু কোনো মিল নেই। এটাও কিন্তু একটি বোর্ড প্রশ্ন, আমি এটাও একটা বোর্ড প্রশ্ন থেকে নেয়া। তো দেখো তাহলে আমরা অবশ্যই এখানে ইন্টারনেটকে আমরা চুজ করব এবং তাতেই আনসার আমাদের কারেক্ট হয়ে যাবে। তো এটাই এজন্যই এটাকে বলা হয়েছে ডিফারেন্স ইজ আনসার, অর্থাৎ যেটা একেবারে ডিফারেন্ট, একেবারে ব্যতিক্রম, সেটাই হচ্ছে আনসার। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব এই বিষয়ে, সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে যে ভেরিয়াস ডিসপ্লেস, বিভিন্ন ধরনের প্রদর্শনী আর অ্যারেঞ্জড ব্যবস্থা করা হয় টু ড্যাশ দ্য স্পেক্টেটর্স মানে হচ্ছে দর্শকদেরকে। তাহলে দর্শকদেরকে ড্যাশ করার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাহলে কি করার জন্য, উত্তক্ত করার জন্য বা ইরিটেট করার জন্য, স্যাডেন বিষণ্ণ করার জন্য, নাকি অ্যানয় বিরক্ত করার জন্য, নাকি অ্যামাউস আনন্দ দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বাভাবিকভাবেই বলবে যে অ্যামাউস আনন্দ দেওয়ার জন্য, কিন্তু কথা হলো যে আমি যখন বুঝবো না যে এখানে কি রয়েছে, এটার অর্থ যখন আমি আইডেন্টিফাই করতে পারবো না, তখন আমি কি করব, দেখব যে এর মধ্যে আলাদা ওয়ার্ড কোনটা। দেখো ইরিটেট উত্তক্ত করা, স্যাডেন বিষণ্ণ করা, অ্যানয় বিরক্ত করা, এই 3টি ওয়ার্ডই কিন্তু আসলে নেগেটিভ অর্থ দেয়। একমাত্র আলাদা একটি ওয়ার্ড, সেটি হচ্ছে অ্যামাউস আনন্দ দেওয়া। তাহলে আমি প্যাসেজে কি রয়েছে সেটা না জেনেও যদি আমি এই আলাদা ওয়ার্ডটাকে সিলেক্ট করি তাহলে আমাদের অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। এটাও কিন্তু একটি বোর্ড প্রশ্ন। চলে যাচ্ছি ট্রিক্স নাম্বার 2তে। ডিটেইল অপশন ইজ আনসার, সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি মনস্তাত্ত্বিক। এটা কি তোমাদেরকে বলছি, তার আগে একটু বলে নিই যে প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেন তখন তিনি যে 4টি অপশন সেট করেন বা 5টি অপশন সেট করেন, তার মধ্যে তিনি যে অপশনটাকে সঠিক করবেন সেটা সঠিক করতে গিয়ে বড় হয়ে যায়। প্রশ্নকর্তা যখন সেটাকে সঠিক করতে যান তখন সেই অপশনটা বড় হয়ে যায়, কারণ সেখানে সব কথা আসতে তো হবে, তাহলেই তো সেটা সঠিক হবে। যেমন এই যে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটি ডেসক্রাইবস বর্ণনা করে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে
স্বাধীনতা দিবসকে বেস্ট সর্বোত্তমভাবে, মানে নিচের কোনটি স্বাধীনতা দিবসকে সর্বোত্তম বর্ণনা করে? আ মর্নফুল ডে একটি শোকের দিন, আর ডে অফ হ্যাট্রেট একটি ঘৃণার দিন, গালা ডে একটি আনন্দের দিন, নাকি আর ডে টু সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবস উদযাপনের একটি দিন? আমি যত প্রশ্ন বিশ্লেষণ করেছি 80 থেকে 90% প্রশ্নই আমি দেখেছি যে অপশনটা সবচেয়ে বড় বা ডিটেইল সেটাই হচ্ছে আসলে আনসার, কারণ তিনি সেটাকে বড় করে ফেলেছেন সঠিক করার জন্য। কিন্তু অন্য যে অপশনগুলো সেগুলোতে তিনি খুব একটা গুরুত্ব দেন না, সংক্ষেপে তিনি লিখে দেন আ মর্নফুল ডে, আ ডে অফ হ্যাট্রেট, আ গালা ডে, কিন্তু এটাকে তো তাকে সঠিক করতে হবে। এই সঠিক করতে গিয়ে তিনি আনসারটাকে বড় করে ফেলেন, এটাই হচ্ছে তার মাইন্ড রিডিং করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এই ট্রিক্সটি, যে 3টি ট্রিক্সের কথা বললাম, প্রত্যেকটাই কিন্তু প্রয়োগ করে 3টি বোর্ড প্রশ্ন আজকে সমাধান করব। সেটা হলো যে এসএসসি পরীক্ষার 2টি আর এইচএসসি পরীক্ষার 1টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি, তো ডিটেইল অপশন ইজ আনসার, ওই যে ডিটেইল বললাম যে সবচেয়ে বিস্তারিতটাই হচ্ছে আনসার। তো এবার আমরা ট্রিক্স নাম্বার 3তে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ট্রিক্স নাম্বার 3 কোনো কঠিন বিষয় নয়, এটা হচ্ছে তোমাকে ইয়ার, প্যাসেজের মধ্যে যে সমস্ত জায়গায় ডেট বা ইয়ার রয়েছে সেই ইয়ারগুলোকে আন্ডারলাইন করা, এবং প্রশ্নে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের সাথে এটাকে সেই আন্ডারলাইনের অংশগুলোর দিকে ফোকাস করে আনসারটা কারেক্ট করে ফেলা। যেমন নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন, তিনি কবে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1918। এই হুবহু 1918 সালে যে জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু প্যাসেজে আছে। এরকম 2টি বা 3টি প্রশ্ন হতে পারে সর্বোচ্চ। তো এই যে সমস্ত জায়গায় ডেট রয়েছে বা ইয়ার রয়েছে সেগুলোকে তুমি যদি আন্ডারলাইন করে নাও প্যাসেজের মধ্যে, তাহলে কিন্তু হুট করে তুমি আনসারটা খুঁজে পেতে পারো, তাতে কিন্তু প্যাসেজ পড়তে হচ্ছে না। এটাই হচ্ছে আসলে ট্রিক্স। তো এই 3টি ট্রিক্স এবার আমরা দেখলাম, এবার আমরা 3টি বোর্ড প্রশ্নে এগুলো প্রয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এসএসসি রাজশাহী বোর্ড 2020 সালের এই প্রশ্নটিতে আমরা এতক্ষণ যা শিখলাম সেটা প্রয়োগ করব। এখানে মাদার তেরেসার একটি প্যাসেজ রয়েছে, যদিও এখানে অনুবাদ করা রয়েছে, আমি অনুবাদটা দিয়েছি আসলে আমাদের যে বই রয়েছে কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন, সেই বই থেকে নেওয়া, সেখানে অনুবাদ ছিল, সেই কারণে অনুবাদটা এখানে রয়েছে, এবং সেখানে প্রত্যেকটি এমসিকিউ এরও অনুবাদ রয়েছে, এবং বিগত বছরের ইংলিশ সেকেন্ড পার্টের বোর্ড প্রশ্নের ব্যাখ্যাভিত্তিক বিশ্লেষণ রয়েছে। প্রত্যেকটি এমসিকিউ এর অনুবাদ রয়েছে এরকম করে। আমাদের যে এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন্স বইটি রয়েছে, প্রথম কমেন্টে বিস্তারিত রয়েছে, কিছু অংশ পড়ে দেখার সুযোগ রয়েছে, চাইলে বইটি সংগ্রহ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে রয়েছে কি, হোয়াট ডিড তেরেসা অ্যান্ড হার ফিলো নানস ডু, অর্থাৎ তেরেসা এবং তার সহকর্মী সন্ন্যাসীরা কি করেছিলেন। তাহলে দেখো সবচেয়ে বড় যে অপশনটি, ব্রট দেম টু নির্মল হৃদয়, অর্থাৎ নির্মল হৃদয় তাদেরকে এনেছিলেন। তাহলে আমি এতক্ষণ যা শিখলাম সেই হিসেবে আমরা এটাই সবচেয়ে বড় অপশন পাচ্ছি, এটাকে আমরা আনসার হিসেবে ধরবো। আসলে এটাই আনসার, এই যে আমি এটাকে মার্কিং করে দিলাম, এটাই হচ্ছে আনসার। এরপরে আমরা বি নম্বর প্রশ্নে চলে যাই। বি নম্বরে রয়েছে, আমি কিন্তু প্যাসেজটি পড়িনি, আচ্ছা, বি নম্বরে রয়েছে যে শি গট নোবেল প্রাইজ ফর পিস, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কততে? এখন আমি একটু কাজ করব, একটু আগেই বলেছিলাম যে পুরো প্যাসেজটি থেকে যে সমস্ত জায়গায় ইয়ার রয়েছে আমি সেগুলোকে একটু যদি আন্ডারলাইন করে দিই তাহলে কিন্তু আমাকে পুরো প্যাসেজটি আর পড়তে হচ্ছে না। দেখি ইয়ার কোথাও খুঁজে পাই কিনা। এই যে পিস প্রাইজ একটা পেয়েছি 1971 সালে, আর একটা হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 1972 একটা রয়েছে। নোবেল পুরস্কার পেয়েছেন তিনি 1979 সালে, বালজান পুরস্কার পেয়েছেন 1978 সালে, এই কয়েকটা আমরা পেয়েছি। আর কি ভারতরত্ন পেয়েছেন 1980 সালে, আর কিন্তু কোথাও ইয়ার নেই। এই যে তিনি কত সালে মারা যান, তিনি মারা যান 1997 সালে, এটাও আমরা মার্কিং করে নিলাম। এতে কিন্তু আমাদের পুরো প্যাসেজটি পড়তে হচ্ছে না। তো আমরা দেখি যে ইয়ার দিয়ে কি প্রশ্ন হয়েছে, যে শি গট নোবেল প্রাইজ। তাহলে দেখি নোবেল প্রাইজ কোথায় রয়েছে, নোবেল প্রাইজ শি গট, এই যে নোবেল প্রাইজ 1979 সালে। তাহলে হয়ে গেল আমাদের আনসার, খুব পুরোটাই আমাকে কিন্তু পড়তে হচ্ছে না। তাহলে 1979 সালে, এই যে এটাই কিন্তু আনসার হয়ে গেল আমার আনসারটা। এরপরে রয়েছে কি, মাদার তেরেসা ইজ আ সিম্বল অফ, মাদার তেরেসা ড্যাশের প্রতীক। তাহলে দেখো সবচেয়ে বড় আনসার কিন্তু লাভ অ্যান্ড কাইন্ডনেস। আসলে তিনি সঠিক করতে গিয়ে আনসারটাকে বড় করে ফেলেছেন। এই যে তার মনস্তত্ত্ব কিন্তু আমরা বিশ্লেষণের মাধ্যমে উত্তরটাকে কারেক্ট করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো ডি নম্বরে, এখন এটা বোর্ড প্রশ্ন কিনা তোমরা অবশ্যই যাচাই বাছাই করে দেখবে শিক্ষার্থী বন্ধুরা, যে এটা কিন্তু রাজশাহী বোর্ড 2020 সালের ইংলিশ ফার্স্ট পার্টে এসেছে কিনা তোমরা যাচাই করে দেখবে ইনশাআল্লাহ। নির্মল হৃদয় ইজ আ হোম ফর, এই যে দেখো দ্য ডাইং ডেস্টিটিউট, মুমূর্ষ বা দুস্থদের
হচ্ছে নির্মল হৃদয়ের এই গৃহটি ছিল তাদের জন্য। দেখো এই যে তিনটি অপশন, এটাকে তিনি বানাতে গিয়ে কিন্তু তিনি কোনো গুরুত্ব দেন নাই। দ্য সিক, দ্য ড্রামা, দ্য আর্টিস্ট, এটাকে কিন্তু তিনি গুরুত্ব দেন নাই, গুরুত্ব দিয়েছেন এইটাকে, কারণ এটাকে তো তাকে সঠিক করতে হবে, এই জন্য তিনি এই অপশনটাকে বড় করে ফেলেছেন। এই যে ট্রিক্সটা। তারপরে দেখো শি গট বালজান প্রাইজ, কত সালে তিনি বালজান পুরস্কার পেয়েছেন? এই যে আমরা কিন্তু দাগ দিয়ে রেখেছিলাম যে তিনি বালজান পুরস্কার পেয়েছেন 1978 সালে, তাহলে আমরা এটা 1978 কারেক্ট করে ফেলি। আমি কিন্তু প্যাসেজটি পড়িনি, তোমরা দেখলে যে আমি কিন্তু প্যাসেজটি আদৌ পড়িনি, তাহলে 1978 সালে হয়ে গেল আমাদের আনসার। এরপরে কি রয়েছে যে তেরেসা প্রতিষ্ঠা করেছিলেন কি নির্মল হৃদয়। এটা নির্মল হৃদয় কি এর মধ্যে সবচেয়ে বড়? যাক, বড় হোক বা ছোট হোক, নির্মল হৃদয় এটা কিন্তু চোখের এক পলকেই আমি খুঁজে পাচ্ছি, কারণ এখানে কিন্তু ইনভার্টেড কমা রয়েছে। এরকম ইনভার্টেড কমা টমা যদি থাকে সেটাকে তোমরা ফোকাস করবে, যেমন এখানে রয়েছে, আমি দেখেছি এই যে নির্মল হৃদয় একটা ইনভার্টেড কমা যুক্ত রয়েছে, এই সমস্ত জায়গায় তোমরা ফোকাস করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা তারপরের চলে যাই, পরের প্রশ্নটিতে। সেটি হচ্ছে কি তেরেসা সার্ভড দ্য ইল ফেটেড পিপল উইথ, অর্থাৎ তেরেসা দুর্দৈবগ্রস্তদের সেবা করেছিলেন ড্যাশ দিয়ে, কি দিয়ে? হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ। এটাও কিন্তু আমি না পড়ে আনসার করে ফেলেছি। দেখো এখানে আনসারগুলো লেখা রয়েছে, তোমরা পরে মিলিয়ে নেবে। এই যে 3 নম্বরে জি এর 3 নম্বরে এটাই আনসার, কারণ এটাই হচ্ছে বড়, এটাই আসলে আনসার। এবার আমরা চলে যাচ্ছি এসএসসি রাজশাহী বোর্ড 2019 সালের আরেকটি প্রশ্নে, এবং এটাতেও আমরা প্রয়োগ করব। খুব দ্রুতই আমরা এই প্রশ্নটির এবার সমাধান করে ফেলছি। তো তার আগে একটু বলে নেই শিক্ষার্থী বন্ধুরা, এরকমের প্রত্যেকটি এমসিকিউ এর অনুবাদ রয়েছে বিগত বছরের যত বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্নের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ইংলিশ সেকেন্ড পার্টের প্রত্যেকটি বিষয়ের অনুবাদ এবং ব্যাখ্যা সহ বিশ্লেষণ রয়েছে আমাদের কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স বইটিতে। ফার্স্ট কমেন্টে কিছু অংশ পড়ে দেখার সুযোগ রয়েছে, চাইলে তোমরা উল্লেখিত যে নম্বর রয়েছে 0182006149 এই নম্বরে কল করে তোমরা বইটি অর্ডার করতে পারো। তো এবার আমরা এই প্রশ্নটির সমাধান করি। তো আমরা দেখলাম যে এখানে রয়েছে কি দ্য অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট টেকনোলজি, এটু শুধু এতটুকু দেখলাম। এবার দেখি কি প্রশ্ন রয়েছে এমসিকিউ এর। প্রথমে রয়েছে যে দ্য ওয়ার্ড অ্যাডভান্টেজ ইন দ্য ফার্স্ট লাইন রেফার্স টু, অর্থাৎ প্রথম লাইনে সুবিধা শব্দটি বলতে কি বোঝায়? তাহলে সুবিধা বলতে বোঝায়, দেখো এখানে রয়েছে ইনকনভেনিয়েন্স অসুবিধা, তারপরে এখানে রয়েছে কনভেনিয়েন্স সুবিধা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনুপযুক্ত, আর আনসার্টেন অনিশ্চিত। দেখো ইন অথবা আন এইটা যখন ওয়ার্ডের শুরুতে যুক্ত হয় তখন কিন্তু সেটা বিপরীত হয়ে যায়, অর্থটা নেগেটিভ হয়ে যায়। যেমন সার্টেন থেকে হয়ে যায় আনসার্টেন, এই যে নিশ্চিত থেকে অনিশ্চিত। আর কনভেনিয়েন্স সুবিধা থেকে হয়ে যায় ইনকনভেনিয়েন্স অসুবিধা। অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, এ থেকে যদি ইন যুক্ত করি তাহলে ইন অ্যাপ্রোপ্রিয়েট মানে অনুপযুক্ত। কিন্তু এই যে দেখো তার প্রত্যেকটার সাথে ইন যুক্ত আছে, আন যুক্ত আছে, ইন যুক্ত আছে, এটার সাথেও আন যুক্ত আছে, কিন্তু এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটির সাথে কিন্তু কিছুই যুক্ত নাই, তার মানে এটাই ব্যতিক্রম, সুতরাং এটাই হচ্ছে আনসার। সুতরাং কনভেনিয়েন্সটাই হচ্ছে আনসার, আমাকে কিন্তু আর কোনো কিছু বুঝতে হচ্ছে না। এবার বি নম্বরে আসি, দ্য ইউটিলিটি অফ ওয়েবসাইট ইজ, অর্থাৎ ওয়েবসাইটের উপযোগিতাটি হলো, দেখো এর মধ্যে এই যে এটি হচ্ছে কিন্তু সবচেয়ে বড় অপশন, প্রমোটিং ইউনিভার্সাল ব্রাদারহুড বা সর্বজনীন ভ্রাতৃত্ববোধ স্থাপন, এটাই হচ্ছে আসলে আনসার, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড়। এই যে সঠিক করতে গিয়ে তিনি অপশনটাকে বড় করে ফেলেছেন। সি নম্বরে ইউজার্স অ্যাকাউন্ট হ্যাভ ড্যাশ প্রোটেকশন মেজার্স, অর্থাৎ ব্যবহারকারীর অ্যাকাউন্টগুলোর রয়েছে ড্যাশ সুরক্ষা ব্যবস্থা, ভাইরাস, তারপরে আইডেন্টিটি পরিচয়, আর একটা হচ্ছে নেটওয়ার্ক, আর এখানে কিন্তু রয়েছে পার্সোনাল সিক্রেসি ব্যক্তিগত গোপনীয়তা। দেখো এখানে এটাই কিন্তু সবচেয়ে বড়, সুতরাং এটাই হচ্ছে আনসার। এরপরে আসি ডি নম্বরে, দ্য ওয়ার্ড কন্টেন্ট স্ট্যান্ডস ফর, অর্থাৎ বিষয়বস্তু শব্দটি দিয়ে বোঝানো হয়। দেখো এখানে এই যে কথোপকথন, এগ্রিমেন্ট, চুক্তি, রিহার্সাল, মহড়া, কিন্তু এটাই হচ্ছে আনসার, কারণ এই আনসারটাকে তিনি সঠিক করতে মানে তিনি এটা সঠিক করতে গিয়ে তিনি এটাকে বড় করে ফেলেছেন, সুতরাং এটাই হচ্ছে আনসার। দ্য থিংস দ্যাট কন্টেন্ট ইন সাম থিং, অর্থাৎ যে জিনিসগুলো কোনো কিছুতে রয়েছে। এরপর আমরা ই নম্বরে আসি, আ লট অফ ওয়েবসাইট হেল্প, প্রচুর ওয়েবসাইট সাহায্য করে। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় আনসার আপাত দৃষ্টিতে আমি এটা দেখতে পাচ্ছি, অবশ্য এটাই আনসার। দেখো কি যে প্রচুর ওয়েবসাইট সাহায্য করে কিতে, টু ওরসেন সোশ্যাল রিলেশনস অ্যামং দ্য পিপল, ওয়ার্ল্ড পিপল, অর্থাৎ বিশ্ববাসীর মধ্যে সামাজিক সম্পর্ক অধিকতর খারাপ করতে, টু ডিসুইড দ্য ওয়ার্ল্ড পিপল, অর্থাৎ বিশ্ববাসীকে কোনো কাজ থেকে বিরত করতে, টু স্প্রেড টেরোরিজম অনলি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে কেবল সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাই কিন্তু আনসার। এরপরে আমরা এফ এবং জি নম্বরে চলে যাই। এফ নম্বরে রয়েছে কি,
এফ নম্বরে রয়েছে দিস প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ, এই প্যাসেজটি রচনাংশটি কিসের উপর গুরুত্ব আরোপ করে। এটা দেখো আমি আপাত দৃষ্টিতে কিন্তু এটাকে নিচ্ছি, কারণ এটাই বড়, আসলে এটাই আনসার। ইলেকট্রনিক মিডিয়া, বৈদ্যুতিক গণমাধ্যম, তথ্য প্রযুক্তি, আর একটা হচ্ছে শিক্ষা সমাপ্তকরণ বা কমপ্লিটিং এডুকেশন, আসলে এটাই হচ্ছে আনসার, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। জি নম্বরে রয়েছে কি ড্যাশ আর শেয়ারিং ইন্টারেস্ট থ্রো ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আগ্রহের বিষয় ভাগাভাগি করে কি অনলি স্টুডেন্টস, কেবল শিক্ষার্থীরা, পিপল অফ দ্য ওয়ার্ল্ড, এটাই কিন্তু আনসার, বিশ্বের লোকজন। আর সি নম্বরে রয়েছে 3 নম্বরে রয়েছে কি যে অনলি রিচ পিপল, কেবল ধনীরা, নাকি প্রিভিলেজ ফিউ মানে বিত্তবান কিছু মানুষ। তাহলে এখানে আনসার হচ্ছে জি নম্বরে, এই যে দেখো জি নম্বরে আনসার হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আনসারটা আমি দিয়ে দিলাম, তোমরা আনসারটা মিলিয়ে নেবে, এছাড়াও তোমরা যে কোনো বই থেকে আনসারটা মিলিয়ে নেবে। এবার আমরা চলে যাচ্ছি এইচএসসি পরীক্ষার একটি প্রশ্নে, ঢাকা বোর্ড 2019-এ আসা এইচএসসি পরীক্ষার এই প্রশ্নটিতে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা আমরা এই এইচএসসি পরীক্ষারও এই প্রশ্নটিতে প্রয়োগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে রয়েছে কি হোয়েন অ্যাডোলেসেন্ট, আচ্ছা এই অ্যাডোলেসেন্ট নিয়ে একটি প্যাসেজ রয়েছে। তো প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নে রয়েছে কি দ্য ওয়ার্ড মোবাইলিটি মিনস, অর্থাৎ এই গতিশীলতা শব্দটি বলতে বোঝায় দেখো এবিলিটি নাকি ক্রিয়েটিভিটি নাকি অ্যাক্টিভিটি। দেখো প্রত্যেকটা, আর একটা হচ্ছে মুভমেন্ট, দেখো সম্পূর্ণ আলাদা। তো এটাই হচ্ছে আসলে আনসার। এবিলিটি একটি বিষয়, ক্রিয়েটিভিটি আর অ্যাক্টিভিটি, দেখো কিন্তু মুভমেন্ট গতিশীলতা, হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়ার্ডটি, দেখেও বোঝা যায়। সুতরাং এটাই হচ্ছে আসলে আনসার, দেখেই বোঝা যায় যে এটা আলাদা, এটাই আসলে আনসার। বি নম্বরে হচ্ছে কি দ্য ফ্রেজ এক্সপোজড টু মে বেস্ট বি রিপ্লেসড বাই, অর্থাৎ এই এক্সপোজড টু শব্দটার অর্থ আসলে কি। দেখো আসলে কিন্তু এইটা হচ্ছে অর্থ, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল, এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল হচ্ছে মানে কোনো খারাপ জিনিসকে কোনো খারাপ জিনিসকে এক্সপেরিমেন্ট করা, এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল অর্থাৎ ক্ষতিকর কিছু এক্সপেরিমেন্ট করা, সেটাই হচ্ছে এক্সপোজড টু। তারপরে কি রয়েছে সি নম্বরে দ্য ক্লোজেট মিনিং অফ দ্য স্টাডি, স্টাডির সবচেয়ে কাছাকাছি মিনিং হচ্ছে রিপোর্টিং। স্টাডি আসলে লার্নিং না, স্টাডি হচ্ছে যে গবেষণা, তো রিপোর্ট হচ্ছে প্রতিবেদন, আর স্টাডিও প্রতিবেদন বা গবেষণা, সেটাই। তো এরপরে আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে দ্য ওয়ার্ড অ্যানিমিয়া রেফার্স টু, অ্যানিমিয়া শব্দের অর্থ হচ্ছে রক্ত অল্পতা বা রক্তশূন্যতা। তো এখানে দেখো এই যে শর্টেজ অফ ব্লাড, এটাই কিন্তু সবচেয়ে বড়, এটাই আসলে আনসার। ব্লাড প্রেশার নাকি ব্লাড সুগার নাকি হার্মফুল ব্লাড, আসলে শর্টেজ অফ ব্লাড। এবারে আমরা 5 নম্বরে দেখি কি রয়েছে। 5 নম্বরে রয়েছে দ্য নিওন্যাটাল, অর্থাৎ নবজাতক, নবজাতক বলতে নিউ বর্ন বেবি, অর্থাৎ নবজাতক। দেখো তিনি কিন্তু এই যে সঠিক করতে গিয়ে এটাকে বড় করে ফেলেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে বইগুলো তোমার লাইফ চেঞ্জ করে দেবে, একটি হচ্ছে কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন, আরেকটি হচ্ছে সবার জন্য যে বইটি সেটি হচ্ছে অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। প্রত্যেকটি বিষয়ে ষষ্ঠ থেকে ডিগ্রি অনার্স পর্যন্ত যত রাইটিংয়ের বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ের টেকনিক রয়েছে আমাদের যে বই রাইটিংয়ের জন্য আর কোনো কিছু পড়তে হবে না। এক প্যারাগ্রাফ দিয়ে 40-50টি প্যারাগ্রাফ লিখতে পারবে, এক কম্পোজিশন দিয়ে 40-50টি কম্পোজিশন লিখতে পারবে। সেই বইটি হচ্ছে কলেজিয়েট অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। বইটি সংগ্রহের অনুরোধ রইল, সেটি তোমরা প্রথম কমেন্ট থেকে বিস্তারিত জানতে পারবে। ফোন নাম্বার রয়েছে 01820061149, এই নম্বরে কল করে তোমরা বইটি অর্ডার করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা বলেছিলাম যে তোমরা কারা কখন কোন পরিস্থিতিতে এই পদ্ধতিগুলো প্রয়োগ করবে এই বিষয়ে তোমাদেরকে একটি দিক নির্দেশনা দেবো। হ্যাঁ, মনে রাখবে তোমরা যারা একেবারে দুর্বল স্টুডেন্ট কেবলমাত্র তারাই এই পদ্ধতিটি ফলো করবে, এছাড়া তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে অবশ্যই তোমাদেরকে আমি এই পদ্ধতিটি প্রয়োগ করার জন্য বলবো না, কারণ এটা কোনো পরীক্ষিত পদ্ধতি নয়, এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা চেতনা বা গবেষণার বিষয়। কাজেই যেহেতু এটা পরীক্ষিত বিষয় নয় যে প্রত্যেকটি প্যাসেজ যে এইভাবে আসলে থাকবে এমনটা আসলে কিন্তু বলা যায় না। তো কাজেই আমি বলবো যে তোমাদের, হ্যাঁ আমি অনেক প্রশ্নে আমি প্রয়োগ করেছি, অনেক বোর্ড প্রশ্নে প্রয়োগ করে দেখেছি যে এর যথেষ্ট কার্যকারিতা রয়েছে। এমনকি আমি যদি বলতে পারি যে তুমি যদি এটা এভাবে করে তুমি আনসার করো তাহলে 60 বা 70% মাস্ট তোমার আনসার হয়ে যাবে, কিন্তু 100% নাও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে একটু কমও হতে পারে। তো কাজেই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বুঝে পড়ার কোনো বিকল্প নেই, কিন্তু তোমরা একেবারে যারা দুর্বল আমি তাদের কথা বিবেচনা করে কিন্তু এই যে ট্রিক্সটি আমি বানিয়েছি। কাজেই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের সুযোগ রয়েছে তোমরা অবশ্যই
ডিটেলস জেনে বুঝে তারপরে আনসার করবে। কিন্তু তোমরা একেবারেই যারা দুর্বল, হাতে সময় নেই, পরীক্ষার হলে এমন প্রশ্ন হয়েছে যে এত কঠিন যে তুমি কিছুই বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটি প্রয়োগ করবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।